স্বাগত। আমাদের হাতে একজন শ্রোতার পাঠানো কিছু নোটস এসেছে। ষষ্ঠ শ্রেণীর সমাজবিজ্ঞান বই এক্সপ্লোরিং সোসাইটি ইন্ডিয়া অ্যান্ড বিয়ন্ড এর প্রথম অধ্যায়। হ্যাঁ, চ্যাপ্টারটার নাম দেখছি লোকেটিং প্লেসেস অন দি আর্থ, মানে পৃথিবীর উপর স্থান নির্ণয়। ঠিক। তো আজকের আলোচনায় আমরা এর মূল ধারণাগুলোই একটু খুঁটিয়ে দেখব। মানে কিভাবে আমরা কোনো জায়গা খুঁজে বের করি, মানচিত্র দেখি বা সময় বুঝি। আর দেখুন, এটা কিন্তু শুধু স্কুলের বাচ্চাদের জন্য জরুরি তা নয়। আমরা যে পৃথিবীতে বাস করি তাকে চেনা, পথ খোঁজা, এমনকি এই যে টাইম জোন, হ্যাঁ হ্যাঁ এই সব গ্লোবাল সিস্টেম কিভাবে কাজ করে তা জানার জন্য এই বেসিক জিনিসগুলো বোঝাটা খুব দরকারি। আর যেহেতু এটা পাঠ্য বই, বেশ সহজ করেই বলা আছে বিষয়গুলো। একদম। আচ্ছা, তাহলে শুরু করা যাক এমন একটা জিনিস দিয়ে যা আমরা প্রায় সবাই ব্যবহার করি, মানচিত্র। ধরুন একটা নতুন শহরে গেলেন। হ্যাঁ, পথ চিন্তা তো লাগবেই। ঠিক কিভাবে পথ খুঁজব? ম্যাপ দেখে? চলুন এই অধ্যায় অনুযায়ী দেখি মানচিত্র আসলে কি আর এটা কাজ করে কিভাবে। আচ্ছা, বইটা দেখি একটু। এখানে বলছে মানচিত্র হলো কোনো একটা অঞ্চলের ছবি, উপর থেকে দেখলে যেমনটা লাগে আর কি। হ্যাঁ, একটা নকশা বলতে পারেন। সেটা একটা ছোট্ট গ্রামেরও হতে পারে, আবার পুরো পৃথিবীরও হতে পারে। বইটা অ্যাটলাসের কথাও আছে, মানে অনেকগুলো ম্যাপ একসাথে। ঠিক। আর সব ম্যাপ তো একরকম হয় না, তাই না? কাজের উপর নির্ভর করে। এই অধ্যায়ে দেখছি 3 ধরনের মানচিত্রের কথা বলা হয়েছে। ওহ, কি কি? প্রথমটা হলো প্রাকৃতিক মানচিত্র বা ফিজিক্যাল ম্যাপ। এতে পাহাড়, নদী, মালভূমি, সমুদ্র এইসব প্রাকৃতিক জিনিস দেখানো থাকে। আচ্ছা। দ্বিতীয়টা হলো রাজনৈতিক মানচিত্র বা পলিটিক্যাল ম্যাপ। এটা আমরা খুব দেখি, মানে দেশ, রাজ্য, তাদের সীমানা, শহর, রাজধানী। হ্যাঁ হ্যাঁ, এটা পরিচিত। আর 3 নম্বরটা হলো বিষয়ভিত্তিক বা থিম্যাটিক ম্যাপ। থিম্যাটিক, এটা কি রকম? এটা ধরুন কোনো একটা বিশেষ তথ্যের উপর জোর দেয়, যেমন কোথায় কেমন বৃষ্টি হয় বা কোথায় কোন ফসল ফলে। সংখ্যার ঘনত্ব হতে পারে, ঐতিহাসিক কোনো জায়গা হতে পারে, মানে আপনি ঠিক কি জানতে চাইছেন সেই অনুযায়ী ম্যাপ বাছতে হবে। এটা খুব কাজের জিনিস কিন্তু। দারুণ তো। তার মানে ম্যাপ শুধু রাস্তাই দেখায় না। আচ্ছা, এই অধ্যায়ে ম্যাপের 3টে জরুরি উপাদানের কথা বলা হয়েছে: দূরত্ব, দিক আর প্রতীক। হ্যাঁ, এই 3টি খুব গুরুত্বপূর্ণ। প্রথমে দূরত্ব বা স্কেলের ব্যাপারটা দেখি। এত বড় একটা দেশকে একটা ছোট্ট কাগজের পাতায় আঁকা হয় কিভাবে? এই স্কেল জিনিসটা কি আসলে? দেখুন, স্কেলটা হলো আসল দূরত্ব আর মানচিত্রের দূরত্বের একটা অনুপাত। মানে ধরুন ম্যাপে 1 সেন্টিমিটার জায়গা বাস্তবে হয়তো 5 কিলোমিটার বোঝাচ্ছে। ও আচ্ছা, এই ব্যাপার। হ্যাঁ, এই অনুপাতটা ম্যাপের কোণায় লেখা থাকে বা একটা স্কেল বার দেওয়া থাকে। ওটা দেখেই আমরা আন্দাজ করতে পারি যে ম্যাপের দুটোর জায়গার মধ্যে আসল দূরত্বটা কত হতে পারে। বুঝতে পারছি। স্কেল না থাকলে তো দূরত্ব বোঝা মুশকিল। মুশকিল মানে প্রায় অসম্ভব। বইয়ে একটা খেলার মাঠ স্কেল মেনে আঁকার কথাও বলা আছে। ওটা করলে ব্যাপারটা আরও পরিষ্কার হয়। বেশ, স্কেল তো গেল। এরপর আসছে দিক বা ডাইরেকশন। উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম এগুলো তো লাগবেই। একদম, এগুলোকে কার্ডিনাল পয়েন্ট বলে। আর শুধু এগুলো নয়, এদের মাঝের দিকগুলোও লাগে। মাঝের দিক মানে? ওই যে উত্তর পূর্ব NE, দক্ষিণ পূর্ব SE, দক্ষিণ পশ্চিম SW আর উত্তর পশ্চিম NW, এগুলোকে ইন্টারকার্ডিনাল বা মধ্যবর্তী দিক বলে। আচ্ছা আচ্ছা। বেশিরভাগ ম্যাপেই দেখবেন ওপরের দিকে একটা তীর চিহ্ন দিয়ে উত্তর দিক N লেখা থাকে। ওটা জানা থাকলেই বাকিগুলো বোঝা যায়। বইয়ের ওই যে প্রথম দিকের ছবিটা, ফিগার 1.1, স্টেশন থেকে ব্যাংক যেতে কোন দিকে যেতে হবে, দিক না জানলে তো হবে না। একেবারেই না, দিক ছাড়া ম্যাপ তো শুধু একটা ছবি। ঠিক। আর 3 নম্বর উপাদান হলো প্রতীক বা সিম্বলস। ম্যাপে তো আর আসল বাড়িঘর, গাছপালা আঁকা যায় না। না, সম্ভব নয়। তাহলে বিভিন্ন জিনিস বোঝানো হয় কিভাবে? এখানেই প্রতীকগুলো কাজে লাগে। বিভিন্ন জিনিস বোঝাতে কিছু নির্দিষ্ট চিহ্ন ব্যবহার করা হয়। যেমন ধরুন, বইয়ের ফিগার 1.2তে আছে মন্দির, মসজিদ, পোস্ট অফিস, রেল লাইন, নদী, কুয়ো। এগুলোর জন্য আলাদা আলাদা চিহ্ন। ও হ্যাঁ, দেখেছি। এগুলো একটা কমন ল্যাঙ্গুয়েজের মতো, মানে আপনি ভাষা না বুঝলেও চিহ্নগুলো দেখে বুঝতে পারবেন ওখানে কি আছে।
সার্ভে অফ ইন্ডিয়ার নির্দিষ্ট প্রতীক ব্যবহারের কথাও বলা আছে। তার মানে অল্প জায়গায় অনেক তথ্য দেওয়া যায় এই প্রতীক দিয়ে। একদম। স্কেল দূরত্ব বোঝায়, দিক রাস্তা দেখায়, আর প্রতীক জিনিস চেনায়। দারুণ। কিন্তু এইসব আলোচনা তো ফ্ল্যাট ম্যাপ নিয়ে হলো। পৃথিবী তো গোল। ঠিক ধরেছেন। এখানেই আসল চ্যালেঞ্জটা। গোল জিনিসকে কাগজে আঁকা বেশ কঠিন মনে হচ্ছে। কঠিন তো বটেই। পৃথিবী প্রায় গোলক বা স্ফিয়ারের মতো। এটাকে সবচেয়ে ভালোভাবে দেখানো যায় একটা গ্লোবের মাধ্যমে। কিন্তু গোল জিনিসকে তো আর পুরোপুরি ফ্ল্যাট কাগজে আঁকা যায় না। বইয়ের কমলার খোসার উপমাটা বেশ ভালো। হ্যাঁ, ওটা দেখলাম। খোসাটাকে চ্যাপ্টা করতে গেলে ছিঁড়ে যায় বা ভাঁজ পড়ে। ঠিক তাই। সমতল ম্যাপে সবসময় কিছু না কিছু বিকৃতি বা ডিস্টর্শন থাকেই, বিশেষ করে মেরুর কাছাকাছি জায়গাগুলোয়। তাহলে এই গোল পৃথিবীর উপর বা গ্লোবের উপর একটা নির্দিষ্ট জায়গাকে চেনা যায় কিভাবে? এখানে তো আর রাস্তার নাম নেই। এখানেই আসছে স্থানাঙ্ক বা কোঅর্ডিনেট সিস্টেমের ধারণা। ধরুন বাজারের দোকানে গেলেন, বললেন ৫ নম্বর লাইনের ৭ নম্বর দোকানটা। হ্যাঁ। বা দাবার বোর্ডে বললেন D2 থেকে পেয়াদাটা D4-এ গেল। এই যে নির্দিষ্ট লাইন বা ঘর দিয়ে জায়গাটা বলছেন, এটাই স্থানাঙ্ক। পৃথিবীতেও ঠিক এরম কাল্পনিক রেখার জাল ব্যবহার করা হয়। এই কাল্পনিক রেখাগুলোই কি অক্ষাংশ আর দ্রাঘিমাংশ? একদম। প্রথমে অক্ষাংশ বা ল্যাটিটিউড নিয়ে বলি। বলুন। পৃথিবীর দুটো মেরু আছে, উত্তর মেরু আর দক্ষিণ মেরু। এদের ঠিক মাঝখান দিয়ে পূর্ব পশ্চিমে একটা কাল্পনিক বৃত্ত টানা হয়। নিরক্ষরেখা বা ইকুয়েটর? হ্যাঁ, ঠিক। এর মান ধরা হয় 0 ডিগ্রি অক্ষাংশ। এর সমান্তরালে উত্তর আর দক্ষিণে আরও অনেক বৃত্ত টানা হয়। এগুলোকেই বলে অক্ষরেখা বা প্যারালেলস অফ ল্যাটিটিউড। মানে নিরক্ষরেখা সমান্তরাল রেখা? হ্যাঁ, এগুলো পূর্ব পশ্চিমে টানা আর মেরুর দিকে যেতে যেতে ছোট হতে থাকে। কোনো জায়গার অক্ষাংশ মানে হল সেটা নিরক্ষরেখা থেকে উত্তরে বা দক্ষিণে কতটা কৌণিক দূরত্বে আছে। এটা ডিগ্রিতে মাপা হয়, 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি উত্তর বা দক্ষিণ। আচ্ছা, ফিগার 1.3-তে এগুলো দেখানো আছে। ঠিক। আর বইয়ে পড়লাম এই অক্ষাংশের সাথে নাকি জলবায়ুরও একটা যোগ আছে। গভীর যোগ আছে। দেখুন, নিরক্ষরেখার কাছাকাছি অঞ্চলে প্রায় 23.5 ডিগ্রি উত্তর থেকে 23.5 ডিগ্রি দক্ষিণ সূর্যরশ্মি প্রায় সোজাসুজি পড়ে। তাই এই জায়গাগুলো খুব গরম হয়। এটাকে বলে উষ্ণমণ্ডল বা টরেড জোন। এর উত্তরে আর দক্ষিণে প্রায় 23.5 ডিগ্রি থেকে 66.5 ডিগ্রি সূর্যরশ্মি একটু বাঁকাভাবে পড়ে। তাই আবহাওয়াটা নাতিশীতোষ্ণ হয়। এগুলো টেম্পারেট জোন। আর একদম মেরুর কাছে? মেরুর কাছাকাছি প্রায় 66.5 ডিগ্রি থেকে 90 ডিগ্রি সূর্যরশ্মি খুবই বাঁকাভাবে পড়ে। তাই বরফ জমে থাকে, ভীষণ ঠান্ডা। এগুলো হলো শীতলমণ্ডল বা ফ্রিজিড জোন। বাহ! তার মানে অক্ষাংশ জানলে জলবায়ু সম্পর্কেও একটা ধারণা পাওয়া যায়। অনেকটাই। সূর্যের আলো পড়ার কোণের ওপর সবটা নির্ভর করছে। এটা কিন্তু মানুষের জীবনযাত্রা, চাষবাস সবকিছুর ওপরই প্রভাব ফেলে। দারুণ সংযোগ তো। আচ্ছা, এবার তাহলে দ্রাঘিমাংশ বা লঙ্গিচিউড নিয়ে বলুন। এগুলো কিরকম? দ্রাঘিমাংশ হল উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত টানা অর্ধবৃত্তাকার কাল্পনিক রেখা। এগুলোকে বলে দ্রাঘিমা রেখা বা মেরিডিয়ান। ও মানে লম্বালম্বি রেখা। হ্যাঁ, বলতে পারেন। এগুলো কিন্তু অক্ষাংশের মতো সমান্তরাল নয়, সবকটা গিয়ে মেরুতে মেশে। এগুলো পূর্ব পশ্চিমে কোনো জায়গার অবস্থান বোঝায়, আর সময়ের সাথেও এর একটা সম্পর্ক আছে। সময়ের সাথে? কিভাবে? বইয়ের টেবিল ল্যাম্পের উপমাটা দেখুন। পৃথিবী ঘুরছে, যে দিকটা সূর্যের সামনে আসছে সেখানে দিন হচ্ছে। হ্যাঁ, উল্টো দিকে রাত। তো এই ঘোরার ফলেই দ্রাঘিমাংশের সাথে সময়ের সম্পর্ক তৈরি হয়। কিন্তু তার আগে একটা প্রশ্ন। বলুন। অক্ষাংশের তো একটা স্বাভাবিক স্টার্টিং পয়েন্ট আছে, নিরক্ষরেখা 0 ডিগ্রি। দ্রাঘিমাংশের শুরুটা কোথায় ধরা হবে? সব রেখা তো দেখতে একই রকম। তাই তো, এটা তো ভাবিনি। কোনটা হবে 0 ডিগ্রি? এটাই একটা মজার ব্যাপার। এটা ঠিক করা হয়েছে আলোচনার মাধ্যমে। 1884 সালে ঠিক হয়, লন্ডনের কাছে গ্রিনিচ বলে একটা জায়গা আছে, সেখানকার মানমন্দিরের ওপর দিয়ে যে দ্রাঘিমা রেখাটা গেছে। হ্যাঁ, গ্রিনিচ মিন টাইম বা জিএমটির কথা শুনেছি। ঠিক, ওই রেখাটাকেই 0 ডিগ্রি দ্রাঘিমাংশ বা মূল মধ্যরেখা বা প্রাইম মেরিডিয়ান ধরা হয়।
এবার কোনো জায়গা এই মূল মধ্যরেখা থেকে পূর্বে বা পশ্চিমে কতটা কৌণিক দূরত্বে আছে সেটাই হলো তার দ্রাঘিমাংশ। এটাও ডিগ্রিতে মাপা হয়, 0 থেকে 180 ডিগ্রি পূর্ব বা পশ্চিম। ওহ আচ্ছা, যেমন বইয়ে দিল্লির কথা বলা আছে 87 ডিগ্রি পূর্ব। একদম। ফিগ 1.3 আর 1.4 দেখলে এই দুটো রেখার ধারণা আরও পরিষ্কার হবে। তার মানে অক্ষাংশ বলছে উত্তর দক্ষিণে কোথায়, আর দ্রাঘিমাংশ বলছে পূর্ব পশ্চিমে কোথায়। এই দুটো মিলিয়েই কি একদম পিন পয়েন্ট লোকেশনটা পাওয়া যায়? ঠিক তাই। এই অক্ষাংশ আর দ্রাঘিমাংশের রেখাগুলো মিলে পৃথিবীর ওপর একটা জালের মতো তৈরি করে, যাকে বলে গ্রিড। এই গ্রিডের সাহায্যেই আমরা যে কোনো জায়গার একদম সঠিক স্থানাঙ্ক বা কোঅর্ডিনেটস বলতে পারি। যেমন কলকাতার স্থানাঙ্ক। হ্যাঁ, প্রায় 22.5 ডিগ্রি উত্তর অক্ষাংশ আর 88.3 ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ। আজকের দিনে যে আমরা জিপিএস ব্যবহার করি হ্যাঁ, ফোনে বা গাড়িতে, ওগুলো কিন্তু এই অক্ষাংশ দ্রাঘিমাংশের সিস্টেমটার উপর ভর করেই চলে। কিন্তু বইয়ের ওই ডোন্ট মিস আউট অংশটায় একটা দারুণ জিনিস লেখা আছে। বলছে গ্রিনিচের অনেক আগেই নাকি ভারতে একটা মূল মধ্যরেখা ছিল। হ্যাঁ, এটা খুব ইন্টারেস্টিং আর গুরুত্বপূর্ণ। প্রাচীন ভারতের জ্যোতির্বিজ্ঞানীরা কিন্তু পৃথিবী যে গোল বা স্থানাঙ্ক ব্যবস্থা এসব জানতেন। তাই নাকি? হ্যাঁ, তারা উজ্জয়িনী শহরের ওপর দিয়ে যাওয়া একটা দ্রাঘিমা রেখাকে তাদের হিসেব নিকেশের জন্য মূল মধ্যরেখা বা মধ্যরেখা হিসাবে ব্যবহার করতেন। উজ্জয়িনী, মধ্যপ্রদেশে। হ্যাঁ, বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী বরাহমিহির প্রায় 1500 বছর আগের কথা, তিনিও তার লেখায় এর উল্লেখ করেছেন। বইয়ের ফিগার 1.5-এ ছবিও আছে। এটা দেখায় যে এই ধারণাগুলো ভারতে কত প্রাচীন। আশ্চর্য, তার মানে গ্রিনিচের বহু আগেই। হ্যাঁ, উজ্জয়িনী তখন জ্ঞানচর্চার একটা বড় কেন্দ্র ছিল। তাহলে দ্রাঘিমাংশ শুধু জায়গা চেনায় না, সময়ের সাথেও এর যোগ আছে বললেন। সেটা কিভাবে? দেখুন, পৃথিবী তো নিজের অক্ষের চারদিকে ঘুরছে, পশ্চিম থেকে পূর্বে। পুরো একবার ঘুরতে সময় নেয় 24 ঘন্টা। হ্যাঁ, 360 ডিগ্রি ঘুরতে 24 ঘন্টা। তার মানে প্রতি ঘন্টায় পৃথিবী ঘোরে 360/24 = 15 ডিগ্রি দ্রাঘিমাংশ। ও আচ্ছা, প্রতি ঘন্টায় 15 ডিগ্রি। হ্যাঁ, অথবা বলতে পারেন প্রতি 1 ডিগ্রি দ্রাঘিমাংশ ঘুরতে সময় লাগে 60/15 = 4 মিনিট। তার মানে প্রতি 15 ডিগ্রি দ্রাঘিমাংশ পরপর সময় 1 ঘন্টা করে বদলে যাবে। একদম। ধরুন, গ্রিনিচে 0 ডিগ্রি যখন দুপুর 12টা, তখন 15 ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে সময় হবে দুপুর 1টা। 1 ঘন্টায় গিয়ে। হ্যাঁ, আর 15 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমাংশে হবে সকাল 11টা, মানে 1 ঘন্টা পিছিয়ে। এইভাবে একই দ্রাঘিমা রেখার ওপর সব জায়গার স্থানীয় সময় বা লোকাল টাইম একই হয়, কিন্তু আলাদা আলাদা দ্রাঘিমা রেখার স্থানীয় সময় আলাদা হয়। কিন্তু তাহলে তো একটা মুশকিল, একটা বড় দেশের মধ্যেই তো অনেকগুলো দ্রাঘিমা রেখা থাকতে পারে। তাহলে কি দেশের মধ্যেই বিভিন্ন শহরের সময় আলাদা হবে? কয়েক মিনিট বা সেকেন্ডের ফরক? এর সমাধান হল প্রমাণ সময় বা স্ট্যান্ডার্ড টাইম। একটা পুরো দেশ বা একটা বড় অঞ্চল ঠিক করে নেয় যে তারা তাদের দেশের মাঝখান দিয়ে যাওয়া কোনো একটা নির্দিষ্ট দ্রাঘিমা রেখার স্থানীয় সময়কেই পুরো অঞ্চলের জন্য মেনে চলবে। ও আচ্ছা, যেমন ভারতের ক্ষেত্রে? ভারতের ক্ষেত্রে 82.5 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখাটাকে স্ট্যান্ডার্ড ধরা হয়। এটা প্রায় প্রয়াগরাজের এলাহাবাদের কাছ দিয়ে গেছে। এই রেখার যা স্থানীয় সময় সেটাই পুরো ভারতের প্রমাণ সময় বা ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম আইএসটি। আর এই 82.5 ডিগ্রি পূর্ব তো গ্রিনিচ থেকে? হ্যাঁ, গ্রিনিচ 0 ডিগ্রি থেকে 82.5 ডিগ্রি পূর্বে। প্রতি 15 ডিগ্রিতে 1 ঘন্টা হলে 82.5 মানে হল 82.5 ভাগ 15 = 5.5 ঘন্টা। মানে আইএসটি হল জিএমটি বা ইউটিসি থেকে 5.5 ঘন্টা এগিয়ে। আচ্ছা, এই জন্য আমরা বলি জিএমটি প্লাস 5:30। একদম। এই প্রমাণ সময়ের ধারণা থেকেই টাইম জোনের সৃষ্টি। টাইম জোন। হ্যাঁ, পৃথিবীকে সাধারণভাবে 15 ডিগ্রি অন্তর অন্তর 24টা সময় অঞ্চলে ভাগ করা হয়েছে। প্রত্যেকটা জোনের সময় তার পাশের জোন থেকে 1 ঘন্টা আলাদা। তার মানে পুরো পৃথিবী জুড়ে 24টা টাইম জোন?
মোটামুটি তাই, তবে সুবিধার জন্য এই টাইম জোনের বর্ডারগুলো সবসময় একদম সোজাসুজি দ্রাঘিমা রেখা মেনে চলে না। অনেক সময় দেশের বা রাজ্যের সীমানা অনুযায়ী একটু এদিক ওদিক করা হয়। ফিগার 1.8-এর ম্যাপটা দেখলে বোঝা যাবে। আর যেসব দেশ খুব বড়, যেমন রাশিয়া বা আমেরিকা, হ্যাঁ, সেসব দেশে একটা টাইম জোন রাখলে মুশকিল, তাই ওদের একাধিক টাইম জোন আছে। বইয়ে যেমন বলছে আমেরিকার 6টা, রাশিয়ার 11টা। ভাবুন অবস্থা। 11টা টাইম জোন, বাপরে, এক দেশেই। হ্যাঁ, ওদের নিজেদের মধ্যেই সময় মেলানো একটা বড় চ্যালেঞ্জ। আচ্ছা, এই যে 0 ডিগ্রি দ্রাঘিমাংশ হল মূল মধ্যরেখা, এর ঠিক উল্টো দিকে যে 180 ডিগ্রি দ্রাঘিমাংশটা আছে, সেটার কোনো বিশেষত্ব আছে? আছে তো, ওটাই হলো আন্তর্জাতিক তারিখ রেখা বা ইন্টারন্যাশনাল ডেট লাইন। আন্তর্জাতিক তারিখ রেখা? হ্যাঁ, এটা মোটামুটি 180 ডিগ্রি দ্রাঘিমাংশ বরাবরই টানা, তবে কিছু দ্বীপ বা স্থলভাগকে এড়িয়ে যাওয়ার জন্য এটাকে একটু বাঁকানো হয়েছে, যাতে একই দেশের মধ্যে দুটো তারিখ না হয়ে যায়। এটার কাজ কি? এই রেখাটা পেরোলেই তারিখ বদলে যায়। মানে? ধরুন আপনি যদি পশ্চিম থেকে পূর্ব দিকে এই রেখা পার করেন, মানে এশিয়া থেকে আমেরিকার দিকে যান, তাহলে আপনাকে ক্যালেন্ডারে একদিন পিছিয়ে যেতে হবে। সোমবার থাকলে রবিবার হয়ে যাবে। আচ্ছা। আর যদি পূর্ব থেকে পশ্চিমে পার করেন, মানে আমেরিকা থেকে এশিয়ার দিকে আসেন, তাহলে একদিন এগিয়ে যেতে হবে। রবিবার থাকলে সোমবার হয়ে যাবে। দারুণ ব্যাপার তো। এটা প্রশান্ত মহাসাগরের ওপর দিয়ে গেছে, তাই না? হ্যাঁ, মূলত এটা আসলে সময়ের বিভাজন আর দিনের শুরু বা শেষ কোথায় হবে সেটার একটা আন্তর্জাতিক বোঝাপড়া, একটা কনভেনশন। তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা কি পেলাম, যদি একটু গুছিয়ে বলি? বেশ, প্রথমত মানচিত্র হলো পৃথিবীকে কাগজে দেখানোর একটা উপায়। এর জন্য জরুরি হলো স্কেল, দিক আর প্রতীক। ঠিক। দ্বিতীয়ত, গোলাকার পৃথিবীকে সবচেয়ে ভালোভাবে দেখায় গ্লোব। হ্যাঁ। তৃতীয়ত, পৃথিবীর যে কোনো জায়গার সঠিক অবস্থান জানার জন্য আমাদের দরকার অক্ষাংশ আর দ্রাঘিমাংশের জাল বা গ্রিড। আর অক্ষাংশ জলবায়ুর সাথে যুক্ত। ঠিক। আর চতুর্থত, দ্রাঘিমাংশ শুধু অবস্থান নয়, সময়ের সাথেও যুক্ত। এটা থেকে স্থানীয় সময়, প্রমাণ সময় আর টাইম জোনের ধারণা আসে। আর শেষে আন্তর্জাতিক তারিখ রেখা, যেটা তারিখ বদলের সীমা। একদম। আর এই সবকটা ধারণা কিন্তু শুধু বইয়ের পড়া নয়। না, একেবারেই না। আমরা রোজ যে জিপিএস ব্যবহার করছি বা প্লেনে চড়ছি, বিদেশে কথা বলছি, সব কিছুর পেছনেই কিন্তু এই সিস্টেমটা কাজ করছে। এটা আমাদের এই কানেক্টেড ওয়ার্ল্ডকে সম্ভব করেছে। আর এই যে গ্রিনিচকে মূল মধ্যরেখা ধরা হলো বা টাইম জোন তৈরি হলো, এগুলো এটাও দেখায় যে পৃথিবীকে বোঝার জন্য বা একসাথে কাজ করার জন্য মানুষ কিভাবে নিয়ম তৈরি করে নেয়। ঠিক। এগুলো হয়তো প্রকৃতির নিয়ম নয়, কিন্তু আমাদের সবার সুবিধার জন্য এগুলো তৈরি করা হয়েছে এবং মেনে চলা হয়। আলোচনাটা দারুণ জমল। শেষ করার আগে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যাই, কি বলেন? হ্যাঁ, নিশ্চয়ই। আমরা জানলাম যে প্রাচীন ভারতে উজ্জয়িনী একটা রেফারেন্স পয়েন্ট ছিল। ভাবুন তো, যদি ইতিহাসটা অন্যরকম হতো, যদি গ্রিনিচের বদলে উজ্জয়িনীই হতো 0 ডিগ্রি দ্রাঘিমাংশ, তাহলে হয়তো আজ আমরা বলতাম উজ্জয়িন মিন টাইম। হ্যাঁ, হতেও পারত। তো প্রশ্নটা হলো, গ্রিনিচকে বেছে নেওয়ার পিছনে কি শুধু বিজ্ঞান ছিল, নাকি তখনকার দিনের রাজনীতি, অর্থনীতি, সেগুলোরও প্রভাব ছিল? বিশ্বজুড়ে কোনো স্ট্যান্ডার্ড ঠিক করার পদ্ধতি নিয়ে এটা আমাদের কি ভাবতে শেখায়? এটা একটা ভালো প্রশ্ন, ভাবার মতো। বেশ, তাহলে ষষ্ঠ শ্রেণীর সমাজবিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় লোকেটিং প্লেসেস অন দি আর্থ নিয়ে আমাদের আজকের আলোচনা এখানেই শেষ করছি। আশা করি এই বেসিক কিন্তু জরুরি ধারণাগুলো আপনাদের ভালো লেগেছে। মনে রাখবেন, এই ভিত্তিগুলো জানা থাকলে শুধু ম্যাপ বোঝা সহল হয় না, আমরা আমাদের চারপাশের এই বিশাল, জটিল অথচ সুন্দর পৃথিবীটাকেও আরও ভালোভাবে চিনতে পারি। জানার চেষ্টা চালিয়ে যান।